যদি বলি রোমান সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টা কোনো সম্রাট বা যুদ্ধজয়ের গল্প নয়, বরং এক দাসের বিদ্রোহের ইতিহাস। এক মানুষ যিনি শিকল ছিঁড়ে দাঁড়িয়েছিলেন রোমের বিরুদ্ধেই, আর প্রায় পুরো সাম্রাজ্যকে নতজানু করে ফেলেছিলেন। এমন এক গল্প যা ইতিহাস বহু বছর ধরে চাপা রাখার চেষ্টা করেছে। চলো ফিরে যাই সেই সময়ের রোমে, যেখানে দাসেরা ছিল নিঃস্ব আর স্বাধীনতা ছিল স্বপ্নের মতো অমূল্য। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দী। রোম তখন বিশ্বের অপ্রতিরোধ্য শক্তি। তাদের লিজিয়ন বাহিনী ইউরোপ, আফ্রিকা আর এশিয়ার বিশাল অংশে ছড়িয়ে পড়েছে। কিন্তু এই জাঁকজমক, এই শক্তির পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর বাস্তবতা: দাসপ্রথা। রোমে প্রতিটি মহৎ ভবন, প্রতিটি যুদ্ধজয়ের পেছনে ছিল দাসেদের রক্ত, ঘাম আর আর্তনাদ। তাদের ছিল না কোনো অধিকার, কোনো পরিবার, কোনো আশা। আর সেই হাজারো দাসের একজন ছিলেন স্পার্টাকাস। স্পার্টাকাস জন্মেছিলেন থ্রেস অঞ্চলে, আজকের বুলগেরিয়ার কাছাকাছি। তিনি মূলত ছিলেন একজন সৈনিক, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে একদিন রোমানদের হাতে বন্দী হন এবং বিক্রি হয়ে যান দাস হিসেবে। তাকে বাধ্য করা হয় গ্ল্যাডিয়েটর হতে, সেই নরক যন্ত্রণা যেখানে মানুষ মানুষকে হত্যা করে দর্শকদের বিনোদনের জন্য। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হওয়া আর সেই ভিড়ের করতানি শুনে বেঁচে থাকা, এই ছিল স্পার্টাকাসের জীবন। রোমের অভিজাতরা বিলাসিতায় মত্ত, আর নিচে গোপনে ফুটতে থাকে ক্ষোভ, ঘৃণা আর প্রতিশোধের আগুন। রোমে তখন প্রায় 1 মিলিয়ন দাস। তারা কাজ করে খামারে, ঘরে আর অ্যারেনায়। কিন্তু একদিন এই দাসদের মধ্য থেকেই শুরু হলো এমন এক বিদ্রোহ যা ইতিহাসে থার্ড সার্ভাইল ওয়ার নামে পরিচিত, এবং সেই বিদ্রোহের নেতৃত্ব দিলেন স্পার্টাকাস। খ্রিস্টপূর্ব ৭৩ সালে ইটালির দক্ষিণে কেপুয়া শহরে এক গ্ল্যাডিয়েটর প্রশিক্ষণ স্কুলে প্রায় ২০০ দাস এক রাতে বিদ্রোহের পরিকল্পনা করে। তারা রান্নাঘরের ছুরি আর লোহার রড দিয়ে রোমান প্রহরীদের আক্রমণ করে পালিয়ে যায়। মাত্র ৭০ জন সফলভাবে পালাতে পারে, কিন্তু সেই ছোট দলই হয়ে উঠল ইতিহাসের সবচেয়ে বড় দাস বাহিনী। স্পার্টাকাস নেতৃত্ব দিলেন, আর তারা পাহাড়ের দিকে পালিয়ে গিয়ে এক নতুন যোদ্ধা সমাজ গঠন করলেন। যখন রোম বুঝতে পারল যে এই বিদ্রোহ শুধুই এক সামান্য গোলমাল নয়, বরং পুরো সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দিতে পারে, তখন সেনেক ভয়ে কাঁপতে লাগল। রোম পাঠাল তাদের সবচেয়ে নির্মম জেনারেল ক্রাসাস, এক ধনী, নিষ্ঠুর ও কৌশলী সেনাপতি। ক্রাসাসের আদেশ ছিল পরিষ্কার: স্পার্টাকাসকে খুঁজে বের করো এবং ধ্বংস করে দাও। স্পার্টাকাসের বাহিনী তখন প্রায় 1,00,000 সৈন্যে পরিণত হয়েছে। তারা শহর থেকে শহর জিতে নিচ্ছে, এমনকি রোমের দক্ষিণ অংশ পুরোপুরি দখল নিয়েছিল একসময়। কিন্তু স্পার্টাকাসের লক্ষ্য ছিল মুক্তি, নয় ধ্বংস। তিনি চেয়েছিলেন তার মানুষদের নিয়ে আল্পস পর্বত পেরিয়ে ঘরে ফিরে যেতে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু সেনাপতি লুটপাটে মেতে ওঠে। তাদের লোভ আর অবাধ্যতা ধীরে ধীরে পুরো আন্দোলনকে দুর্বল করে দেয়। রোমান বাহিনী সুযোগ নিল। ক্রাসাস তাদের ফাঁদে ফেলতে শুরু করল। একদিকে সৈন্য, অন্যদিকে কৌশল, আর মাঝখানে আটকা পড়ল স্পার্টাকাসের সেনারা। অন্যদিকে রোমের আরেক মহাবীর পম্পেইও যুদ্ধক্ষেত্রে যোগ দিলেন। 2 বিশাল রোমান বাহিনী একসাথে দাস বাহিনীর ওপর নেমে এলো। এ যেন এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের মতো ধ্বংসযজ্ঞ। খ্রিস্টপূর্ব ৭১ সালে দক্ষিণ ইতালির পেতেলিয়া অঞ্চলে ঘটে গেল চূড়ান্ত যুদ্ধ। স্পার্টাকাস জানতেন এই লড়াইতে হয়তো জয় নেই, কিন্তু আত্মসমর্পণ তার অভিধানে নেই। কথিত আছে, যুদ্ধের শেষ মুহূর্তে তিনি নিজেই ক্রাসাসের দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। আঘাতে রক্তে ভিজে যায় মাটি, কিন্তু তিনি লড়েছিলেন মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত। যুদ্ধ শেষ হল, রোম জিতল, কিন্তু কি দামে? ৬,০০০ দাস যোদ্ধাকে বন্দী করা হয় এবং ক্রাসাস তাদের সবাইকে অ্যাপিয়ান রোডে এক এক করে ক্রুশবিদ্ধ করল। রোম থেকে ক্যাপুয়া পর্যন্ত পুরো রাস্তা দেহে ভরে যায়।
এ যেন স্বাধীনতার জন্য মৃত্যুর প্রাচীর। রোম ঘোষণা করল, এই পরিণতি হবে যে আমাদের অবাধ্য হবে তার। স্পার্টাকাস মারা গেলেও তার নাম মুছে যায়নি। তিনি হয়ে উঠলেন এক প্রতীক দাসদের, নিপীড়িতদের, স্বাধীনতার স্বপ্ন দেখাদের জন্য। রোম তাকে বিদ্রোহী বলেছিল, কিন্তু ইতিহাস তাকে বলেছে নায়ক, যে একবার দাঁড়িয়েছিল অসম্ভবের বিরুদ্ধে আর প্রমাণ করেছিল স্বাধীনতা কোনো সাম্রাজ্যের দয়া নয়, এটি অর্জন করতে হয় রক্ত, ত্যাগ আর সাহস দিয়ে। ইতিহাসে বহু রাজা এসেছে, বহু সাম্রাজ্য গড়েছে ও ভেঙেছে, কিন্তু স্পার্টাকাসের মতো মানুষ যুগে যুগে বেঁচে থাকে আমাদের মনে, কারণ তিনি দেখিয়েছেন যে শিকলে বন্দী সেই একদিন সাম্রাজ্যের ভিত্তি কাঁপিয়ে দিতে পারে। Please subscribe and press the bell icon.